ঘড়ির কাঁটায় রাত তখন 12টা। হঠাৎ আকাশ চিরে ধেয়ে আসছে আগুনের গোলার মতো শত শত ক্ষেপণাস্ত্র। পৃথিবীর অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম হিমশিম খাচ্ছে সেগুলো থামাতে। এটি কোনো হলিউড মুভির দৃশ্য নয়, বরং বাস্তব। পশ্চিমারা যাকে বলে অক্ষশক্তি, সেই ইরান আর শুধু তেলের খনি নয়, বরং বিশ্বের অন্যতম বড় ক্ষেপণাস্ত্র কারখানা। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তিতে কয়েক ধাপ এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যের একটি দেশ বা আমেরিকাকে কেন ইরান সরাসরি চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে? ইরানের তুরুপের তাস কি কেবল ড্রোন, নাকি পর্দার আড়ালে থাকা এমন কোনো হাইপারসনিক দানব যা দিয়ে তারা পুরো ইউরোপ পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইরানের সেই সব গোপন এবং ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের রহস্য যা বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মানচিত্র। প্রশ্ন উঠতে পারে, ইরান কেন ড্রোনের চেয়ে মিসাইলে বেশি বিনিয়োগ করেছে? উত্তরটা ভূ রাজনীতিতে আপনি খুঁজে পাবেন। 80-র দশকে ইরাক ইরান যুদ্ধের সময় ইরান যখন চারপাশ থেকে অবরুদ্ধ ছিল, তখন তারা বুঝতে পারে যে তাদের কাছে কোনো আকাশপথের সুরক্ষা নেই। তাদের বিমান বাহিনী ছিল দুর্বল, আর ঠিক তখনই শুরু হয় মিসাইল রেস। আজ ইরানের হাতে আছে 5000-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর মতে এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম অস্ত্র ভান্ডার। মজার ব্যাপার হলো, ইরানের অনেক মিসাইল এখন এমন সব ভূগর্ভস্থ গুহায় লুকানো যাকে বলা হয় মিসাইল সিটি। এসব গুহায় 300 থেকে 500 ফুট নিচে পাহাড়ের গভীরে তৈরি করা হয়েছে এক একটা লঞ্চিং প্যাড, যেখানে পারমাণবিক বোমা মারলেও কিচ্ছু হবে না। এবার আসা যাক সবচেয়ে রগরগে আপডেটে। গত বছরের শেষে ইরান উন্মোচন করেছে তাদের তুরুপের তাস ফাত্তাহ-2। এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল। এর গতি শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে। শব্দের গতির চেয়েও 15 গুণ বেশি দ্রুত ছুটতে পারে এটি। সহজ কথায়, তেহরান থেকে বোতাম টিপলে মাত্র 7 মিনিটের মাথায় মধ্যপ্রাচ্যের একটি দেশের রাজধানীতে গিয়ে আঘাত হানবে এই দানব। কেন এটি ভয়ঙ্কর? কারণ বর্তমান বিশ্বের কোনো রাডারকে আগে থেকে শনাক্ত করতে পারে না। এটি বায়ুমণ্ডলের ভেতরে সাপের মতো দিক পরিবর্তন করতে পারে। মধ্যপ্রাচ্যের একটি দেশের অ্যারো বা আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেম এর সামনে অকেজ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ইরানের জেনারেলরা বুক ফুলিয়ে বলেন, ফাত্তাহ-2 এমন এক ঢাল যা ভেদ করার কোনো তলোয়ার এখনো তৈরি হয়নি। ইরানের অস্ত্রাগারের দ্বিতীয় যে নামটির কথা শুনলে পেন্টাগনের কপালে ভাঁজ পড়ে, তা হলো খেইবার শেকান। এই নামটির মধ্যে লুকিয়ে আছে এক বিশেষ বার্তা। ঐতিহাসিক খেইবার যুদ্ধের কথা মনে আছে বন্ধুরা, যেখানে শত্রুপক্ষ পরাজিত হয়েছিল? ইরান উদ্দেশ্যমূলকভাবে এই নাম রেখেছে। এটি 1450 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে। এর বিশেষত্ব হলো এটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি দিয়ে চলে। লিকুইড ফুয়েলের মিসাইল রেডি করতে ঘন্টাখানেক সময় লাগে, কিন্তু খেইবার শেকান মাত্র কয়েক মিনিটে ফায়ার করা সম্ভব। এরপর আছে সেজ্জিল। এটি ইরানের প্রথম 2 স্তরের সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা 2000 থেকে 2500 কিলোমিটার। অর্থাৎ ইরান থেকে বসে শুধু মধ্যপ্রাচ্যের একটি দেশ নয়, পুরো সৌদি আরব, মিশর, তুরস্ক এবং দক্ষিণ ইউরোপের বেশ কিছু দেশকেও ইরান টার্গেট করতে পারে। ইরানের মিসাইল প্রযুক্তির অভাবনীয় উন্নতির পেছনে চীন ও রাশিয়ার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কয়েক দশক ধরে এই দুই দেশ ইরানকে প্রযুক্তিগত জ্ঞান, নকশা এবং প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করে আসছে। চীনের ভূমিকাটা আমরা দেখে আসি। প্রথমে চীন প্রধানত ইরানের মিসাইল প্রোগ্রামের প্রাথমিক পর্যায়ের ভিত্তি স্থাপনে সাহায্য করেছে। ইরান তাদের বিখ্যাত শাহাব সিরিজের মিসাইলগুলো চীনের সিল্কওয়ার্ম এবং অন্যান্য প্রযুক্তির আদলে তৈরি করেছে। চীন ইরানকে উন্নত গাইডেন্স সিস্টেম, টেলিমেট্রি সরঞ্জাম এবং কঠিন জ্বালানি, যেটা সলিড ফুয়েল বলে, তৈরির প্রযুক্তি সরবরাহ করে। এছাড়াও ব্যালিস্টিক মিসাইলের নির্ভুলতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক চিপ
ও কারিগরি সহায়তা চীন থেকে নিয়মিত ইরানে পৌঁছেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার দাবি রয়েছে। রাশিয়ার ভূমিকা। রাশিয়ার সহায়তা মূলত আরো বেশি কৌশলগত ও উচ্চ প্রযুক্তিগত নির্ভর। ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন S-300 এবং S-400 এর জন্য রাশিয়ার উপর নির্ভরশীল, যা মিসাইল প্রযুক্তির একটি বড় অংশ। রাশিয়া ইরানকে রকেট ইঞ্জিনের নকশা এবং প্রোপেলার সিস্টেমে গুরুত্বপূর্ণ জ্ঞান বিনিময় করেছে। বিশেষ করে রাশিয়ার হাইপারসনিক প্রযুক্তির জ্ঞান ইরানের সাম্প্রতিক ফাত্তা মিসাইল তৈরিতে অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। বর্তমানে ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তিতে এই দুই দেশের মধ্যে যে লেনদেন চলছে তা ইরানের মিসাইল সক্ষমতাকে নতুন মাত্রা দিচ্ছে। কিন্তু কাগজে কলমে শক্তিশালী হওয়া আর যুদ্ধের ময়দানে পারফর্ম করা এক কথা নয়। 2024 সালে ইরান সরাসরি মধ্যপ্রাচ্যের একটি দেশে প্রায় 200টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল। আমরা দেখেছি কিভাবে নেভাডিম এয়ারবেসে সরাসরি আঘাত এনেছে ইরানি মিসাইল। যদিও মধ্যপ্রাচ্যের একটি দেশ দাবি করে তারা বেশিরভাগই আটকে দিয়েছে, কিন্তু উপগ্রহ চিত্রে দেখা গেছে রানওয়ে এবং হ্যাঙ্গারগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে। এই হামলা থেকে একটি বিষয় পরিষ্কার, ইরান এখন স্যাচুরেশন অ্যাটাক বা একসাথে শত শত মিসাইল ছোড়ার কৌশল রপ্ত করে ফেলেছে। $1000 কোটি প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও একসাথে 500 মিসাইল আসলে কোনো প্রযুক্তি শতভাগ সুরক্ষা দিতে পারবে না। আমরা গত বছর যেটা দেখেছি, মধ্যপ্রাচ্যের একটি দেশের রাজধানীতে কিভাবে তাণ্ডব চালিয়েছে ইরানের এই মিসাইল। আসল রহস্য এখানে নয়, আসল রহস্য হলো এই মিসাইলগুলোর মাথায় কি আছে। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের একটি দেশের প্রধানমন্ত্রী সবার ভয় হলো ইরান যদি এই মিসাইলগুলোতে পারমাণবিক অস্ত্র যোগ করে তাহলে কি হবে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরান এখন 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করেছে। এর মানে হলো তারা এখন চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু বোমা বানাতে পারে। একটি হাইপারসনিক মিসাইল আর তার মাথায় একটি ছোট্ট পারমাণবিক বোমা, এটাই হলো পশ্চিমের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। ইরান কি সত্যি মধ্যপ্রাচ্যে একক আধিপত্য কায়েম করতে পারবে? তাদের অর্থনীতি ঢুকলেও সামরিক শক্তি যে প্রতিদিন বাড়ছে তা অস্বীকার করার উপায় নেই। মার্কিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে নিজস্ব প্রযুক্তিতে এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করা বিশ্বের সামরিক ইতিহাসে এক বিস্ময়। তবে এই ক্ষমতার লড়াই কি শেষ পর্যন্ত এক বিধ্বংসী যুদ্ধের দিকে নিয়ে যাবে বিশ্বকে, নাকি এই ভারসাম্য ঠেকিয়ে রাখবে বড় কোনো সংঘাতে? আপনার কি মনে হয়, ইরানের এই ক্ষেপণাস্ত্র শক্তি কি কেবল আত্মরক্ষার জন্য, নাকি এর পেছনে আছে বড় কোনো সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ভূ রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, মধ্যপ্রাচ্য, দুবাই, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। থাকুন ভালো, থাকুন নিরাপদ। আল্লাহ হাফেজ।